ওগো ঠাকুর, পরাগ পরাগ, না ওই এক পাগল ছেলে, ওকে নিয়ে আমি কিছুতে পারি না। দেখো হয়তো ঘুমিয়ে পড়েছে, যাই ওই বাঁদরটার গায়ে জল ঢেলে ওর আমি ঘুমটা ভাঙে দিয়ে আসি। পরাগ, আরে ও রোদ, কাগজ বিক্রি করতে যাবি না? পরাগ, আরে পরাগ। বৌদি ওদিকে পরাগ পরাগ বলে ডাকছে, কিন্তু বৌদি জানে না যে আমি কোন সকালে ঘুম থেকে উঠে পড়েছি। অবশ্য আমি সারা দিইনি, তাই হয়তো বৌদি ভাবছে যে আমি এখনো বিছানা ছাড়িনি। দেখো এক্ষুনি হয়তো বৌদি জল নিয়ে এসে বলবে। ও বাবা, বলে সূর্য আজ কোন দিকে উঠলো? তা হ্যাঁ রে, আজ কাগজ বিক্রি করতে বেরোবি না? না বৌদি, আজ আমার একটা ইন্টারভিউ আছে। আরে কততে ইন্টারভিউ দিলি, কিন্তু একটা চাকরি কি হলো? তবুও তোমাকে চেষ্টা করতে হবে বৌদি, তাছাড়া হবে কি করে? নতুন নতুন কলকারখানা হলে তবে তো চাকরি হবে। তাছাড়া জানো বৌদি, আমাদের মতো যুব সমাজের কথা কেউ ভাবতে চায় না বৌদি। সব পার্টি শুধু মিথ্যে প্রতিশ্রুতি। আসলে রাজনীতিতে দেশটা একেবারেই শেষ করে দিয়েছে। পাশের বাড়ি গোপাল বাবুর ছেলেকে দেখ, সে স্কুল মাস্টারে চাকরি করছে। গোপাল বাবু জমি বিক্রি করে 15 লক্ষ টাকা দিয়েছে বৌদি। পরাগ, তুমি কি তা দিতে পারবে? তবে তুমি কোনো চিন্তা করো না, যে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাছাড়া জানো বৌদি, যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল তাদের অনেককেই কিন্তু সরকার বসিয়ে দিয়েছে। এখন তো সবাই হাহুতাশ করছে। তবে যদি বেশ কিছু আমার টাকা থাকতো। টাকা টাকা আমি কোথায় পাবো রে পরাগ? সেই ছোট্টবেলায় তোর বাবা মা মারা গেল, আমার বিয়ের কিছুদিন পর তো দাদা যেই বাড়ি থেকে চলে গেল। আমি অভাবের সঙ্গে লড়াই করে তোকে যে আমি মানুষ করেছি, আমার কাছে যা কিছু ছিল এই সংসার চালাতে আর তোর পড়ার খরচ জোগাতে, আজ আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। আজ আমার কাছে কিছুই নেই রে ভাই, আমার কাছে কিচ্ছু নেই। বৌদি তুমি কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। আমি আসলে কথাটা তোমাকে সেভাবে বলতে চাইনি। তাছাড়া আমি তো আছি তোমার সন্তানের মতো। বৌদি গো, অনেক জন্ম তপস্যা করে আমি তোমার মতো বৌদি পেয়েছি। তুমি তো আমার বৌদি নও, তুমি তো আমার মা। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে। শুধু মুখ বুঝে আজ সইছ কত নীরব যন্ত্রণা, তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া। এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা। দেখো বৌদি, তোমার আশীর্বাদ যখন আমার মাথায় আছে তখন আমি চাকরি একটা ঠিক পাবোই। আর তারপর তোমার জন্য একটা দাসী নিয়ে আসবো, আর সেদিন থেকে তুমি শুধু বসে বসে আরাম করবে, আরাম। কিন্তু একটা ব্যাপারে যে আমার ভীষণ ভয় হয় ভাই। ভয়? কিসের ভয় বৌদি? না মানে আমি প্রত্যেকটা সংসারে দেখি তো দুই জায়ের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। তোর বউ এসে যদি তোকে আমার কাছ থেকে দূরে আলাদা করে দেয়। আলাদা করে তো দূরের কথা বৌদি, আমার বউ যদি এসে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বের করে দেবো। তবু আমি মায়ের মতো বৌদির সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করতে দেবো না বৌদি। এখন দাও তো বৌদি, দাও, বাজারে ব্যাগটা দাও, আমি কিছু বাজার করে নিয়ে আসি। না পড়া, তোকে যেতে হবে না, এই দেখ আমি বাজার করে নিয়ে এসেছি। না বৌদি, ব্যাগটা ধরো। পরাগ, ওকে তুই বলে দে ওই বাজার আমি কিছুতেই নেব না। বৌদি, কেন বৌদি, কি হয়েছে? বাজার নেবেন কেন বৌদি? আজ 3 দিন হলো তুই বাড়িতে আসিস, কোথায় ছিলিস, কি করছিলিস, কি খেয়েছিলিস? আমার বুঝি চিন্তা হয় না? আরে অত চিন্তা করো না বৌদি, আমার কিচ্ছু হবে না। ওইসব ঝামেলা রাজনীতি তুমি ছেড়ে দাও না শঙ্কে। বৌদি, সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবো, তাহলে আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করবে কি? না বৌদি, নাও ব্যাগটা ধরো। বাবা, এত বাজার? হ্যাঁ বৌদি, দুটো ব্যাগে যা ধরেছে তাই নিয়ে এসেছি। এবার তুমি ভালোভাবে রান্না করো, তুমি আর আমরা দুই ভাই একসাথে বসে জমিয়ে খাবো। এই পড়া, তুই আজ মার্কেটে যাবি না? না রে দাদা, আজ আমার একটা ইন্টারভিউ আছে। আরে ভাই, আজকাল চাকরির ব্যাপারে যা পরিস্থিতি চলছে তাতে ওসব দিয়ে কোনো লাভ হবে না। তার থেকে তুই বরং একটা ব্যবসা কর। ব্যবসা? হ্যাঁ ব্যবসা।
মোড়ের মাথায় তোর জন্য আমি একটা দোকান ঘর ঠিক করেছি, ওখানে তুই বইয়ের দোকান করবি। সেই বইয়ের দোকানের কি নাম হবে জানিস? সেই বইয়ের দোকানের নাম হবে অঙ্গনা পুস্তকালয়। হ্যাঁ দাদা তুই সংকেত, হ্যাঁ ভাই। তুমি তুমি আমার নামে পরাগকে বইয়ের দোকান করে দেবে? ও কথা বলছো কেন বৌদি? ও আমি তোমাদের আপনজন নই বলে? না 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 না, আমি আমি তোমাকে সেভাবে কথাটা বলিনি সংকেত। আসলে আমি তো তোমাদের কেউ নেই, তোমাদের সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। সংকেত, আজ কবেই হলো আমি বাবাকে হারিয়েছি, তাই তো সবকিছু ছেড়ে দিয়ে আমি তোমাদের এখানে এসে উঠেছি। এতগুলো বছর তোমাদের বাড়িতে ভাড়াটে হয়ে থাকতে থাকতে কখন যে মনির অশান্তি, আমি তোমাদের নিজেদের লোক হয়ে গেছি, আমি তাই নিজেই জানি না। সংকেত, বৌদি, বৌদি, তাহলে তাহলে তুমি আমার অপেক্ষায় বসে থাকো। আমার কথা এত চিন্তা করো কেন বৌদি? হ্যাঁ তুমি তুমি আমাদের নিজের তো সংকেত। তুমি আমার পরাগের মতো, তুমি যে আমার আর একটা সন্তান। এই রে, আমার যে অনেকটা দেরি হয়ে গেল, আজকে যে আমার ইন্টারভিউ আছে বৌদি, আমায় কিছু খেতে দাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, কেমন? ওই এক পাগল ছেলে। আরে বৌদি, তোমার ওই পাগল ছেলে বড় লোকের একটা মেয়েকে ভালোবাসে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। সে আশা তোমাদের কোনোদিন পূরণ হবে না, কারণ ওই বাড়ির মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হয়ে আসবে না। ছেঁড়া খাতায় সে লাখ টাকার স্বপ্ন দেখছে। কে আপনি? আপনার আদরের দেওয়ার পরাগ যে মেয়েটার পেছনে দিনরাত ঘুরঘুর করে, আমি তার হবু স্বামী। তা তুই এখানে কেন এসেছিস? তোর ভাইকে সাবধান করতে, ওকে বলে দিস ও যেন কোনোদিন নীলাক্ষীর সঙ্গে মেলামেশার চেষ্টা না করে, তাহলে ফল কিন্তু খুব খারাপ হবে। তোকে আমি কথা দিতে পারলাম না, তবে আমার ভাইকে সাবধান করার আগে আগে তোর হবু স্ত্রীকে সামলে রাখ। এই, তুই এর মধ্যে মাথা গোলাচ্ছিস কেন? তুই তো এবারে কেউ নস, যা বলার আমি বৌদিকে বলছি। না না না, যা বলার তুই আমাকেই বল। সংকেত, তুই কিন্তু বাড়াবাড়ি করে ফেলছিস। এখনো কিছু করিনি, তবে এবার করব। কি করবি? আর এক মিনিট এ বাড়িতে দাঁড়িয়ে থাকলে ঘাড় ধাক্কা দিয়ে তোরে একে বাড়ি থেকে আমি আউট করে দেবো। এই সংকেত, এই রমন পান, গলাটা নামিয়ে কথা বল, নয়তো কেলানি। ওরে শালা, দুদিন পার্টি করে নিজেকে বিরাট কিছু ভাবছিস, তবে আমাকে গরম দেখাবি না। আমি শালা রমন পান, একটা খাঁটি মাল। তুই আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না, নয়তো তুইও হয়ে যাবি পয়মান। এই, তুই আমাকে গরম দেখাবি না, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। আরে প্রকৃত খেলোয়াড়রা তো আগুন নিয়ে খেলা করে, তোর মতো হাতে চুরি পড়া মানুষ নয়। তোর সঙ্গে কোনো কথাই নয়, সময় এলে ঠিক শালা আমি তোকে বুঝিয়ে দেব। বৌদি, যে কথাটা বলে গেলাম মনে রাখবেন, না হলে আপনার দেওয়ার পরাগকে আমি সংকেত, সংকেত, এসব কি হবে ভাই? এখন কি হবে? তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি যতক্ষণ আছি ততক্ষণ পরাগের কেউ কোনো কিছু করতে পারবে না। তুমি আমার উপর ভরসা রাখো বৌদি। ভরসা রাখতে পারলাম না, নিজের উপর আমি ভরসা রাখতে পারলাম না, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ ফিরিয়ে দেবেন না আমাকে। কে তুমি বোন? আরে বৌদি, আরে পরাগ যে মেয়েটাকে ভালোবাসে, এ হচ্ছে সেই নীলাক্ষী রায়। কি হলো দাদা? একদিন তো আপনি আমাকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছিলেন। দাদা, এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। কেন? তোমার বাবা মা? তোমাদের ব্যবসা, আমাদের সমস্ত সম্পত্তি দিনার দায় নিলাম হয়ে গেছে। আজ কদিন হয়ে গেল বাবাও নিরুদ্দেশ, কোথাও খোঁজ খবর পেলাম না। বাবা কোথায় গেছে, কি করছে, আমি ভীষণ টেনশন ফিল করছি। তুমি? আমি আপনার দেওরকে ভালোবাসি, আর আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই আমাকে আপনার পায়ের তলায় স্থান দিন দিদি। ওঠো, ওঠো বোন, ওঠো। তুমি তুমি যে বড় লোকের মেয়ে, আমাদের এই অভাবের সংসার তুমি মানিয়ে নিতে পারবে তো? পারবো দিদি, পারবো। পারবে বৌদি পারবে, সে বিশ্বাস আমার আছে। হ্যাঁ দাদা, জীবনটাই হচ্ছে সংগ্রাম, একটা রাস্তা, যে রাস্তা কখনো বা সোজা, কখনো বা উঁচু, কখনো বা বাঁকা, কখনো বা সোজা। সবকিছু পেরিয়ে যে আমাকে এগিয়ে যেতে হবে। নীলাক্ষী, হেরে গেলে চলবে না। তাহলে তাহলে তুমি আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে? দিদি, না, থাকবে না। তুমি বাড়ি ফিরে যাও নীলাক্ষী। কি বলছিস ভাই?
তুই না ওকে ভালোবাসিস? হ্যাঁ আমি ওকে ভালোবাসি কিন্তু আমাদের সংসারে অভাব, আমার নুন আনতে পান্তা পুরোয়, এই অবস্থা ওকে বিয়ে করা আমার যে কোনোভাবে সম্ভব নয় বৌদি। তুই আমার কথা শোন ভাই। আমার যে কিছু করার নেই রে দাদা। যদি আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে যাই, না না নীলাক্ষী না, তুমি অমন কথা বলো না, কিন্তু যতদিন না পর্যন্ত আমি একটা চাকরি পাই। যদি তুমি কোনোদিন না চাকরি পাও তাহলে কি করবে? পারবে না যে কোনো কাজ করে আমাকে দুমুঠো শাক ভাত তুলে দিতে? কে রে, চুপ করে আছিস কেন? বল। থাক দিদি থাক। দাদা আমি আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। না তুমি দাঁড়াও বৌদি, তুমি শুধু একবার বলো, শুধু একবার মত দাও বৌদি, একবার মত দাও। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। বৌদি। হ্যাঁ, আমি একটু আসছি। বেশ, আরে বৌদি যখন মত দিয়েছে আর কোনো কথা হবে না। দাদা তুই কিন্তু বুঝতে পারছিস না দাদা। আরে ভাই তুইও তো চিন্তা করছিস কেন? আরে আমি যদি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি, তোরাও সেইভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবি। কিন্তু কি পরিচয় ও এ বাড়িতে থাকবে সেটা তুই বলতে পারিস? কেন? তোর স্ত্রীর পরিচয়ে? বৌদি এ ভাই রে, নীলাক্ষীর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দে। নে, ধর। কিন্তু আজকে যে আমার ইন্টারভিউ। আরে দূর, রাখ তোর ইন্টারভিউ, আগে এই ইন্টারভিউটাই পাস কর। এটা হলো জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ। দে ভাই দে, নীলাক্ষীর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দে। নে, ধর তোরা। বেশ, তবে তাই হোক। ভগবানকে সাক্ষী রেখে আমার মাতৃতুল্য বৌদি আর দাদার আশীর্বাদ মাথায় নিয়ে এই পবিত্র সিঁদুর আমি নীলাক্ষীর স্মৃতিতে পরিয়ে দিলাম। গর্ব করে বলি আমি, এ দেশ আমার জন্মভূমি, যে দেশেতে সব কিছুতে রাজনীতির নোংরামি। নেতাজি গান্ধীজি স্বপ্নের দেশে ঘুরছে চোর সাধুর বেশি, বেইমানির বইছে হাওয়া মানুষের নিঃশ্বাসে। উত্থান হয়েছে স্বার্থপরতা, পতন হয়েছে মানবিকতা, তাণ্ডব করছে বিশ্বাসঘাতকতা, মুখ বুকিয়ে কাঁদছে সততা। তাই তো আমাকে স্মরণ করে দেয় हे मेरे वतन के लोगों, जरा आँखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूलो न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़ियों, जब तक थी सांस लड़ियों, ना लाश बिछा दी संगील पधर कर मारा, तो हमारा है बलिदान, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी। এই ডায়েরির প্রতিটি কথা, প্রতিটি লাইন আমি মুখস্থ করে ফেলেছি। শুধু একটাই জিজ্ঞাসার চিহ্ন, উজান দত্ত। কিরে মা, কি ভাবছিস? হেরে যাবি? কিন্তু তুই তো হেরে যাওয়ার মেয়ে নয়। কিন্তু বাবা, মাঝে মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমাদের ঘরে বাইরে চারিদিকে শত্রু, 12টা স্তূপের উপর আমরা দাঁড়িয়ে আছি। তিয়াশা, বাবা, এই ডায়েরিটা রাখো বাবা, এটা আর আমার প্রয়োজন নেই। জানিস মা, এইসব ছোট ছোট স্মৃতিগুলোকে জড়িয়ে ধরেই তো আমি এতদিনে বেঁচে আছি। তবে আমার মনে হয় আমি আর খুব বেশি দিন বাঁচবো না। না না বাবা, না, তোমাকে তো বাঁচতেই হবে। যন্ত্রণা, বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা আমাকে যেন কুড়ে কুড়ে কাটছে রে মা। বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও, তোমাকে যে আরো শক্ত হতে হবে। তোর পিসিমণির এই অবস্থা, আস্তে আস্তে সেও যেন পাগল হয়ে যাচ্ছে। আমার মনে হয় উজান যেন ওকে ভুলভাল ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে। বাবা, বাবা পিসিমণি এখন কোথায়? কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু দেখ। কলি, বর্দা, ও বর্দা, কই তিয়াসা? তিয়াসা ফিরে এসেছে শুনে তাকে আমি ছুটে দেখতে এলাম।
তাকে একবার আমি কাকে দেখছি না বর্দা, এ তোমার মেয়ে তিয়াশা নয়। এ তুই কি বলছিস কলি? ঠিক বলছি বর্দা, তুমি ভুল করছো, এ তোমার মেয়ে তিয়াশা নয়। কলি পিসিমণি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি এবারের মেয়ে তিয়াশা। তুমি তিয়াশার মতো দেখতে হলেও তোমাকে না কেমন একটা যেন অচেনা লাগছে। আসলে অনেকটা বদলে গেছি, অনেকদিন ধরে ওষুধ আর ইঞ্জেকশনের জন্য আমার রূপ ও চেহারাটা বদলে গেছি, তাই তুমি হয়তো আমাকে। কি বলে? ওষুধ, ইঞ্জেকশন? না না না, কলি? ওসব তুমি নিও না, ওসব তুমি নিও না। ওসব নিলে তুমি একদিন আমার মতো হয়ে যাবে, আর তখন তোমার না না ও আমি কলি? হচ্ছি না। আমার সেই মাথার যন্ত্রণা, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। কলি? আমি আর কলি কি হচ্ছে তো? কলি 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 এই কলি পিসিমণি, ও পিসিমণি, একবার ভালো করে চেয়ে দেখো, আমি এবারের মেয়ে তিয়াশা। তুমি আমাকে আগের মতো আদর করো, তাহলে ঠিক বুঝতে পারবে। তিয়াশা, হ্যাঁ আমি ভেবেছিলাম তুই আমাদের জীবন থেকে হারিয়ে গেছিস, কিন্তু ভাবতে পারিনি আবার আবার তোকে আমরা ফিরে পাবো। তোমার মনে আছে পিসিমণি, তোমার মনে আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আম পাকতো, তখন আমের গন্ধে মৌ মৌ করতো আমাদের আম বাগান। একদিন বিকেল বেলায় যখন কাল বৈশাখী ঝড় উঠেছিল, তোকে নিয়ে আমবাগানে আম কুড়োতে গিয়েছিলাম, আর বড়দা তখন চিৎকার করে বলতো, কলি তুই তিয়াশাকে নিয়ে যাস না, আকাশে প্রচন্ড মেঘ করেছে, ঝড় আরম্ভ হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে, তোরা বাড়ি ফিরে আয়। তারপর বৃষ্টি নামলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিজে গোবর হয়ে আমরা বাড়িতে ফিরতেই বড়দা লাঠি নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো, আর বড়দার রাগ ঠান্ডা করতে তুই তখন মিষ্টি সুরে গেয়ে উঠলি, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না রে বাধা, সে যে নাগাল গালে পালায় খাইলে লাগাই চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল গালে পালায় খাইলে লাগাই চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাই পাই, আমি মাঠে বনে আপন মনে উড়াও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কিরে কলি, এবার মনে পড়েছে আমার মেয়ে তিয়াশা? তিয়াশা তিয়াশা, কিরে কলি, তুই কাঁদছিস কেন বল? তোমার বোন কলিয়া সমাজের চোখে অচল হয়ে গেছে বড়দা, একটা অচল পয়সা। আমি যখন রাস্তায় বেরোই, সবাই আমাকে দেখিয়ে বলে, ওই দেখ পাগলি যাচ্ছে, পাগলি, একটা চোর পাগলি। কলি? তুমি চোর, একথা কে বলেছে? ছোটদা আমাকে কারখানা থেকে বের করে দিয়েছে, আমি নাকি টাকা চুরি করেছি, আমার মাথাটা নাকি নষ্ট হয়ে গেল। না না পিসিমণি, তোমার কিচ্ছু হয়নি, আর তুমি চুরি করতে পারো না। হ্যাঁ তুই ঠিক বলেছিস মা, আমার বোন কখনো চুরি করতে পারে না। তোমরা বিশ্বাস না করলেও এই দুরন্তপুরে সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণা। কলি? তাই তো আমি এই দুরন্তপুরে বেশি সময় থাকি না, এই যে আমার কত বড় লজ্জা। চুপ কর কলি, তুই চুপ কর। আর ছোটদা আমাকে জোর করে ওষুধ খাওয়ায়, ইঞ্জেকশন দেয়, আর আমি নেব না বলে আমাকে খুব মারে। আর তখন আমার মনে হয় আমি নিজেকে শেষ করে ফেলি। কলি? না না পিসিমণি, কেন তুমি নিজেকে শেষ করে দেবে? বাবা বাবা, তুমি এর প্রতিবাদ করনি কেন? কেন তুমি চাপড়ে কাকুর পিঠে চামড়া তুলে নাওনি? কেন তুমি অন্যকে প্রশ্রয় দিচ্ছ? কেন তুমি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে বসে আছো? বলো কেন কেন কেন? ভাই রে বা, ভাই তোর বাবা অন্ধ হয়ে গেছে, মনের জোর হারিয়ে ফেলেছে, তোকে আমি হারিয়ে ফেলেছিলাম, আবার আমার এই অসহায় বোন কলিকে যদি আমি হারিয়ে ফেলি। না না বাবা না, তোমার মেয়ে যখন একবার ফিরে এসেছে, তখন ওই শয়তান উজান দত্ত আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, তিয়াশা, তুই ভুলে গেলি
তুই বাড়ি ফিরে আসায় আজ বাড়িতে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছি, লোকজন সব আসতে শুরু করেছে। তোরা আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, আমি ওই দিকটা একটু দেখি। হ্যাঁ বর্দা, তাই চলো। তিয়াশা, তোকে আমি একটা কথা বলি, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। একবার তোকে হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চাই না। কিন্তু আমার জীবন থেকে তো একজন হারিয়ে গেছে পিসিমণি। কে? আমার প্রেম, আমার ভালোবাসা। আমি আমি তোকে কোথাও খুঁজে পাই না, আমি কোথাও খুঁজে পাই না। সে এখন কোথায় থাকে? জানি না, জানি না পিসিমণি, আমি আদৌ তাকে খুঁজে পাবো কিনা আমি জানি না, জানি না, জানি না। নিজের ওপর বিশ্বাস রাখ আর ভগবানের প্রতি ভরসা রাখ, দেখবি একদিন না একদিন তাকে ঠিক খুঁজে পাবি। এখন চল, রেডি হয়ে নে, এখনই পার্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আজ এই পার্টিতে নাচবো, গাইবো, শুরু হবে ককটেল পার্টি। পার্টি হবে, পার্টি। তিয়াশা বাড়ি ফিরে আসে, দত্ত বাড়িতে পার্টি হবে। হ্যাঁ গুজান, তিয়াশা বাড়ি ফিরে আসার সব ঘটনা তোর মুখ থেকে শোনার পর এখন আমি বিশ্বাস করতে পারিনি যে তিয়াশা বাড়ি ফিরে আসতে পারে। আমিও তোর মতো একই কথা ভাবছি। শালা তিয়াশা জেরক্স কপি। মানুষের ভাগ্য দেখো। ঠিক আছে, আমি ওই পার্টিতে যাব, গিয়ে দেখবো আসল রহস্য কি। যদি কেউ তিয়াশার ছদ্মবেশে আসে তো তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আমিও আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। কেন, কি হয়েছে? আমার খুব বিপদ। বিপদ? আমার বউটা নার্সিং হোমে ভর্তি আছে, হার্টের প্রবলেম, অপারেশন করতে হবে। অপারেশন করতে না পারলে বউটা আমার মারা যাবে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার জন্য আমরা কি করতে পারি? 4 লাখ টাকা দরকার। দয়া করে যদি টাকাটা দেন। কোনো টাকা হবে না। স্যার, ঠিক বলেছিস, একটা কাজ ঠিক মতো করতে পারে না, শুধু টাকা দাও আর টাকা দাও। যা ফট। আপনার কথায় আমি কত মানুষকে খুন করেছি, কত মেয়েকে ওই সেটটির হাতে তুলে দিয়েছি। কিন্তু তুই কি পেরেছিস? তুই কি পেরেছিস আমার বন্ধুর কথা মতো নীলাক্ষীকে তুই আনতে পারিস নি তো? সেটা পেদানি খেয়ে পালিয়ে এসেছি। আমার আশায় ছাই দিয়ে দিয়েছে, ছাই। দয়া করুন স্যার, দয়া করুন, আমার বউটাকে আপনি বাঁচান স্যার, আমার বউটাকে। আরে উঠ 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 উঠ, একদম কাঁদিস না, বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করতে নেই, কান্নাকাটি করতে নেই। আরে রমন যাই বলুক, টাকা দিয়ে তোর বউটাকে আমি বাঁচাতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। যে সারা শুয়োরের বাচ্চা আমার বন্ধুকে অপমান করেছে, আমাদের কালো ধান্দায় ব্যাঘাত ঘটিয়েছে, আমাদের চলার পথে যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সেই সংকেতকে তোকে মার্ডার করতে হবে। না না স্যার, না, ওই মানুষটা খুব ভালো মানুষ স্যার, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, আর আর তাকে আমি না স্যার, আপনি অন্য কোনো কাজ হবে না রে, অন্য কোনো কাজ হবে না। তোর চাই 4 লাখ টাকা, আর আমার চাই সংকেতের মাথা। ঠিক বলেছিস। বেশ, তাই হবে। আমার বউ নমিতাকে বাঁচাতে আমাকে তাই করতে হবে। তাহলে এই নে ধর। মানুষের ভাগ্য দেখো, আর ঠিক এমনি করে আমাদের পথের কাঁটা একটা একটা করে উপড়ে ফেলবো। আর যাদেরকে এলাকার মানুষ আতঙ্কে শিউরে উঠবে, আর যারা আমাদের বিরুদ্ধে মুখ খুলবে না, তাদের আমরা বুঝিয়ে দেব যে আমরা কত ভীষণ ভীষণ ভীষণ, কত ভয় ভয়। আরে এসো এসো পরাগ, এসো এসো এসো। না এলে আমি ভীষণ দুঃখ পেতাম সেদিনে, সেই ঘটনার কথা তুমি ভুলে যাও। মানছি আমি অন্যায় করেছি, মানুষ মাত্র তো ভুল করে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আমাকে হঠাৎ ওজান, সেদিন যে নীলাক্ষীর কথা বলছিলাম, তার স্বামী। আচ্ছা, আর পরাগ, যে জন্য তোমাকে আমি আসতে বলেছি, আমি নীলাক্ষীর বাবার কোম্পানিতে চাকরি করতাম, শুনেছি নীলাক্ষীকে তুমি বিয়ে করেছো, তাই তাই তোমাদের সংসারের কথা ভেবে আমার তো একটা কর্তব্য থেকেই যায়, তাই আমার বন্ধুকে ধরে তোমাকে একটা চাকরি পাইয়ে দিতে চাই। রমনদা, রমন তোমার সম্পর্কে আমাকে সব কথা বলেছে, তুমি চাকরি পাক্কা। আমার চাকরি পাকা? আমি চাকরি করব? হ্যাঁ হ্যাঁ, তুমি চাকরি করবে।
তুমি চাকরি করলে অনেক টাকা পাবে। নীলাক্ষী আমাদের ছোট বোনের মতো, তুমি চাকরি করলে বোনটা আমার খুব সুখে থাকবে। আপনাদের আপনাদের এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তাহলে পরাগ তুমি আজ থেকে কাজে জয়েন করো, হ্যাঁ মন দিয়ে কাজ করবে। হ্যাঁ আর রমন তুই পরাগকে শেঠজির কাছে নিয়ে যা, বুঝলি? রোমনদা, সেদিনের সেই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোমনদা। আরে না 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 না, আমি সব ভুলে গেছি। শালা মানুষের ভাগ্য দেখো। আজ এই পার্টিতে নাচা হবে আর গানও হবে। আরে পার্টি একেবারে জমে যাবে। আরে এই চিত্রালয় রে, আজ তোমাকে খুব সুরত লাগছে। আয় নাকি আসলে যৌবনটাকে একটু ধরে রাখতে হয়, বুঝলেন? एकदम सच बात बोलिएছো, एकदम सच बात बोलिएছো। তা চিত্রালী জি, ও রমন বাবু আসার কথা ছিল না? আরে আসবে আসবে, ও রোমন সমন সব আসবে, কিন্তু শেঠজি হ্যাঁ বলো। পার্টিতে কিন্তু আপনাকে আমার সঙ্গে নাচতে হবে। আরে সিয়ারাম সিয়ারাম সিয়ারাম। আরে চিত্রালী জি, আমি তো নাচতে জানি না। আরে আমি আপনাকে শিখিয়ে দেব। এই আপনি আমার কোমরটা ধরুন আর বলুন আমার ঘরে খাবে যদি পদ্মমধু, এসো না করে আমার ঘরে খাবে যদি পদ্মমধু, এসো না করে আমার ঘরে খাবে যদি পদ্মমধু। বুকের বাগানে হেনে বুকের বাগানে হেনে নয়না হেন করবো জানা, নয়না হেনে করবো জানা। এসো না করে আমার ঘরে খাবে যদি এসো না করে আমার ঘরে খাবে যদি পদ্ম, এসো না করে আমার ঘরে খাবে যদি আসুন আসুন, আপনারা সবাই আসুন, এই চিড়িয়াখানায় জন্তু জানোয়ারদের নাচ দেখে যান। নাচ ভালুক, নাচ ভালুক, অবাক পৃথিবীর অবাক কাণ্ড। আরে চুপ রহো, এ লড়কি বহুত বেয়াদব আছে। হ্যাঁ সব কিছু বরবাদ করিয়ে দিল। আমি বেয়াদব আর তুমি তুমি কে? তুমি সেই বীর সন্তানদের বংশধর যাদের ভয়ে মুঘল সাম্রাজ্য থরথর করে কেঁপে উঠেছিল, যারা বলেছিল মাথা দেব কিন্তু মান দেব না, শীত দেব কিন্তু রাজস্থানের এক ফোঁটা জমি দেব না। আজ রাজস্থানের বীর সন্তান এখন বাংলায় এসে চড়া সুদের কারবার আর 2 নম্বরই ব্যবসা শুরু করেছে। এদের আঁচলের তলায় ঢুকে খেলতে যাচ্ছে খেসনা। অবাক পৃথিবী, অবাক কাণ্ড। কলিকা, আমি তোমার বৌদি না। তুমি আমার বৌদি নও। তুমি যদি বৌদি হতে তাহলে এরকম নোংরা পোশাক পরে পরপুরুষের সাথে নাচতে পারতে না। বৌদি হলো মায়ের মতো। তাই আমি বলছি তুমি কখনো হতে পারবে না অগ্নি শিশু ক্ষুদিরামের জননী, বিবেকানন্দের মতো তেজস্বী পুত্র। তোমার কোলে কখনোই আসবে না, কখনোই না। আমি ছি বৌদি, তুমি মদ খাও? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই, মদ খাই। কিন্তু কেন যে খাই সেটা কি তুমি জানো বৌদি? কলিকা, ভালো মা হতে গেলে ভালো বাবার দরকার হয়। মাটি যত উর্বর হোক না কেন, বীজ যদি ভালো না হয় সে গাছকে ভালো হয়? সব তো শুধু মেয়েদের, তাই না? তাহলে যাও কে তোমার ছোট্ট কাছে জিজ্ঞাসা করো, এত বছর এখানে থাকার পরও কেন নেই আমার হাতে টাকা, কেন নেই আমার শীতেতে সিঁদুর, কেন যাবে? সন্তানের মা হতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটার কাছে যাবো, তার কাছে গিয়ে এই সব কথা জবাব চাইবো, জবাব। ছোটা, জবাব তোমায় দিতে হবে ছোটা।
জবাব তোমায় দিতেই হবে। তা শালা শালা নেশাটা পুরো চটকে গেল। আই শেঠজি মদ আছে মদ? हाँ जरूर अच्छे जरूर अच्छे अरे जी आज चले ये একটু কম করে আজ চলে জি এর কি বহুত ইমোশনাল আছে ও বড় বড় ডায়লগ বলে গেল বড় বড় বাড়িতে তো বড় বড় কথা হয় শেঠজি। আরে আসেন আসেন রুমন বাবু আসেন আসেন কে বাত আপনি আসে গেছেন लेकिन ম্যাডাম আসছে না কেন আমি এসে গেছি শেঠজি। अरे आइए 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 त्यासा डार्लिंग आइए না, ওই ডার্লিং শব্দটা আপনি উচ্চারণ করবেন না, কেন কারণ আপনার ডার্লিং হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আপনি কাকে কি বলছেন? কে রে? কালোবাজারি, রাজস্থানে দুটো চিনির কল, কলকাতায় দুটো পেপার মিল, কোটি কোটি টাকার ব্ল্যাক মানি, দেশে একটা বউ আছে আর দুটো বাঙালি মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু কোনোটার সঙ্গে উনি সংসার করেন। তুমি না না মানে আপনি আরো আছে দুবার ধরা পড়ে গিয়েছিল, কালো বাজারে যুক্ত থাকার জন্য কিছু টাকার জোরে ছাড়া পেয়ে গেছে, তাই না ফটিক লালজি? আবে শালা তো বহুত ঢামনা, মানে তোমার কাকুর থেকেও সিরিয়াস। চিত্রালী জি হচ্ছেটা কি আরে হচ্ছেটা কি তোমার না বহুত নেশা হয়ে গেছে না আমি বাবা কোনো কথা বলবো না, চুপ। আমাকে তুমি চিনতে পারছো না তিয়াশা? এ নিশ্চয়ই রমন পাল। কি হলো বলো, আমি কে? তুমি একজন অতি সাধারণ ধান্দাবাজ মানুষ, রমন পাল। যাক, চিনতে পেরেছো তাহলে। তবে তুমি অনেক বদলে গেছো, আগেকার তিয়াশার সঙ্গে এখনকার তিয়াশার কোনো মিল নেই। কয়েক বছর আগে যে দুজন গুন্ডা কালো কাপড়ে মুখ ঢেকে আমাকে খুন করতে চেয়েছিল, তাদের একজনের চেহারার সঙ্গে তোমার অনেকটাই মিল আছে রমন পাল। আবে শালা এই মালটা তাদের মধ্যে আবার একজন নয় তো? আরে চিত্রালী চুপ করো তোমার নেশা হয়ে গেছে না না বাবা আমি বেশি কথা বলবো না, চুপ। কি শেঠজি আরেকটা বিয়ে করবেন নাকি? শ্যারাম তবে হ্যাঁ তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে শাদি করবে। হ্যাঁ তাই নাকি? জরুর 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 তিয়াশা, আগের মতো এখনো আমি তোমাকে ভালোবাসি। তোমার মনে আছে তিয়াশা, একদিন তোমার জন্মদিনে একগুচ্ছ গোলাপ দিয়েছিলে আর বলেছিলে আমি তোমাকে ভালোবাসি। পাগলা রে, খাবে কি? এ তো ঝাঁঝে মরে যাবি। এই নে, এই ভালোবাসার কথাটা কতজন মেয়েকে বললে রমন পাল? এ বহুত ঢামনা, আর মেয়ে দেখলে না চুলকে ওঠে। আজ छोड़ दीजिए रमन बाबू এখন এই পার্টিতে আমাদের নাচা হবে নাচা হবে, গানা হবে, হ্যাঁ। মিউজিক স্টার্ট। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে আসছে ডান্সার মিস এলিভা। মনিকা, ও মাই ডার্লিং, মনিকা, ও মাই ডার্লিং। दुनिया में लोगों को सभी हो जाता है, आपकी आंखों में प्यार जाता है, तुम वहाँ ओ है यहाँ,
করবেন না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। আপনাদের সাহস তো কম নয়, আমাদের বাড়িতে আপনার ডাকাতি করতে এসেছেন। না, ডাকাতি নয়, ডাকাত এলে সবকিছু লোড করে নিয়ে যায়। আমি এসেছি একটা মেয়ের প্রাণ বাঁচানোর জন্য, আর সেই জন্য আমার 4 লাখ টাকার প্রয়োজন, মাত্র 4 লাখ টাকা। আর সেই 4 লাখ টাকা পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, মাত্র 4 লাখ। এ কি, এ আমি কাকে দেখছি? এ তো আমার তপস্যা। আমি কাকে দেখলাম? এই যে আমার সংকেত। কি ভাবছেন ম্যাডাম? গলার চেনটা খুলে দিন। সমুদ্র থেকে 1 বালতি জল তুলে নিলে সমুদ্রের গভীরতা কি কমে যায়? দিন ম্যাডাম, গলার চেনটা খুলে দিন। থ্যাংক ইউ। আপনি চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে। ওরে শালা, ডাকাতের মুখে আবার কবিতা, শালা অ্যান্টি সোশ্যাল। তা সোশ্যাল কাজ করার বোতলে কত শ্রমিকের রক্ত পান করে বসে আছো মিস্টার রমন পাল। আরে চুপ রও, চুপ রও, ডাকু কয়েকা। না না, 1 পাও নড়বেন না। আপনারা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ডাকাতি করছেন, আর আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করছি। দিন সেটি গলার চেনটা খুলে দিন। नहीं नहीं हम है चैन दिबे ना। हाँ খুলুন, নালে সালা কুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। नहीं 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 रुक जाइए। हाँ दिबे दिबे, हमें जरूर ऐसे चैन दिबे। हाँ খুলুন। হাতে পিস্তল থাকলে ওইরকম অনেক কথা বলা যায়। শালা দেশের শত্রু, জাতির শত্রু। দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য ক্ষুদিরাম বসু হাতে তুলে নিয়েছিল বোমা, আর আমি আমার দেশের এক মাকে বাঁচানোর জন্য হাতে তুলে নিয়েছি পিস্তল। কারণ চাইলেই তো আপনারা দেবেন না। আপনারা দেশের শত্রু, আপনার জাতির শত্রু, তাই আপনাদের কাছে যেটা পাপ, আমার কাছে সেটা পুণ্য। বাহ, চমৎকার। তোমার মতো ডাকাত যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, তাহলে আমাদের মতো গরিব মানুষের একটু সুখের মুখ দেখতো। তাহলে দিন মা, গলার চেনটা খুলে দিন। হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। তুমি কে ভাই? আমি কখনো মনে হয় আমি সচিবাতার নিমাই। আবার কখনো মনে হয় আমি কাশ্মীরি জঙ্গিহানায় শহীদ হওয়া জওয়ান। সত্যিকার বলুন, আপনি কে? উড়ছে স্বপ্নের পরি, কি করে যে ধরি, আশার আলোয় দেখাছিব, ভালোবাসার ছোঁয়া দিল আমায়, ফুলেরও বাসর সাজাও বলে আমার আপন এসেছে, আমার আপন এসেছে, সুরেরও ঝরনা বইছে মনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে। এই, চল 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 চল। ये क्या हुआ रोमन बाबू? ये क्या हुआ? हमारा हाल सब लूट हो गया, लूट हो गया। আপনি কোনো চিন্তা করবেন না। শালা পালাবে কোথায়? আমি থানায় যাচ্ছি। ইয়াসা, আজকের ভেবেছিলাম তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবাকে বলবো, এটা সব গন্ডগোল হয়ে গেল। ইয়াসা, সব গন্ডগোল। চলেন চলেন রমন বাবু চলেন, তবে ও ডাকুকে আমি छोड़े দিবে না, আমি জরুর দেখে নিবে। হ্যাঁ জরুর জরুর। चलें मैडम, हम फिर आऊंगा। আবে শালা, এ পাঁঠা না খাসি? বলতে আউঙ্গা। কাকিমা, আমি কাকে দেখলাম? কাকিমা, আমি কাকে দেখলাম? কাকে দেখলি তুই? আসা যে সে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবনের সবকিছু, সেই সংকেতের সঙ্গে ওই লোকটার মুখে অনেকটা মিল আছে। এই সব তুই কি বলছিস মা? হ্যাঁ কাকিমা, যে আমাকে ভালোবেসে কাঁদে দূরে সরে গেছে, তাই না? তাই হয় রে তিয়াসা, তাই হয়। শালা পুরো জাতটাই যে বেঈমান। কিন্তু আমার সংকেত তো বেঈমান নয় কাকিমা। না না, আমি যাবো, ওকে আমাকে খুঁজে বার করতে হবে।
ওকে খুঁজে বার করতে হবে। আমি ওকে জিজ্ঞাসা করবো কেন কেন এতগুলো বছর ধরে আমার মনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। কেন 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 সংকেত, আমি আসছি সংকেত। বেশ না, মেয়েটা চলেই গেল। তিয়াশা, তিয়াশা, এই যে বৌমা, তিয়াশা কোথায়? ছুটতে ছুটতে কোথায় যেন বেরিয়ে গেল। কিন্তু একই, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? ওরা আমাদের একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছিল। কিন্তু এত রাত্রে মেয়েটা গেল কোথায়? ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? দাদা তুমি একদম চিন্তা করো না, তিয়াশাকে যখন একবার ফিরে পেয়েছি তখন তিয়াশার আর কলিকার কোনো ক্ষতি হতে দেবো না। তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো। নাকি বা চিত্রালী? একদম ঠিক। ওই বিশ্বাস আর নিঃশ্বাস কখন যে বন্ধ হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। জাগর যাও, জাগর যাও। না বাবা, আমি বেশি কথা বলবো না। চুপ। দাদা চিত্রালী না বড্ড বাজে কথা বলে। না, বৌদি বাজে কথা বলেনি। তিয়াশা বাড়ি ফিরে এসেছে বলে সবাই খুশি হলো, তুমি কিন্তু খুশি হতে পারো না। কলি, কলি তুই আমার ছোট বোন হয়ে এই কথাটা আমাকে বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তুমি একদিন মিথ্যে করে চোর বদনাম দিয়ে কারখানা থেকে বের করে দিয়েছিলে। মাঝে মাঝে তোমাকে দেখলে মনে হয় তুমি আমার ছোট দাও। তোমার গা থেকে যেন একটা বেঈমানের গন্ধ। আরে না না, মার মার, আমাকে মার। তোর পাত থেকে জুতো খুলে পাটাপাট করে আমার দু গালে মার, আমি কোনো প্রতিবাদ করবো না রে। তুই আমাকে গরু গাধা বাঁধো শুয়া যা কিছু বল, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। শুধু জান, শুধু আমাকে একটু ভালো হতে দে কলি, আমাকে একটু ভালো হতে দে। দেখ কলি, দেখ জীবনে আমি না একবার একটু অন্যায় করে ফেলেছি, তাহলে আমি কোনো তোদের ক্ষতি চাইনি রে বোন, আমি তোদের কোনো ক্ষতি চাইনি। তুমি বুকে হাতে বলো তো ছোটা, এই সমস্ত সম্পত্তির মালিক তুমি হতে চাও না? নাও ছোটা নাও, তুমি সব কিছু নিয়ে নাও। আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও, আমাদের শান্তিতে বাঁচতে বাঁচবো দাও। বাঁচবো কলি, বাঁচবো, আমরা সবাই মিলে একসাথে বাঁচবো। তোমাকে দেখলে ভয় হয়। হ্যাঁ ভয় হয়। ওই, আমাকে শুনছো দাদা, শুনছো আমাদের আদরের বোন কলিকার কথাগুলো শুনছো? তিয়াশা চিন্তায় আমার মাথা ঠিক নেই। তোরা চুপ কর, চুপ কর। আর আমি চুপ করে থাকবো না। এই নে, এই নে, এই নে পিস্তল, এই নে পিস্তল, মার মার আমাকে, মার 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 মার। অপমান আমি সহ্য করবো না। আরে চালা চালা, গুলি চালা, গুলি চালা, গুলি চালা। আমি জানি তুই আমাকে মারতে পারবি না রে, কারণ তুই আমার আদরের ছোট বোন হয়ে দাদাকে কোনোদিন মারতে পারবি না বোন, কোনোদিন মারতে পারবি না। দে না, দে পিস্তলটা আমাকে দে রে, দে বোন, দে পিস্তলটা আমাকে দে। হ্যাঁ রে বোন, দে না আমাকে দে। আমি নিজেই নিজেকে শেষ করে দেবো রে বোন, আমি নিজেই নিজেকে শেষ করে দেবো। কি হচ্ছে কি? হলো না, হলো না দাদা, হলো না। মনে করেছিলাম বাকি জীবনটা তোমার পায়ের তলায় বসে কাটিয়ে দেবো, কিন্তু তা আর হলো না। আমি আমি আজই চিত্রালীকে নিয়ে চলে যাব দাদা। দাঁড়াও দাদা, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আমি যাই, আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই। বল না বোন, বল না। স্বার্থের নেশায় বিভোর হয়ে রক্তের বন্ধনে ভাই বোনের এই মধুর সম্পর্ককে নষ্ট করে ফেলিস না রে ছোটা, নষ্ট করে ফেলিস না। কলি, কলি চলে গেল। এদিকে মেয়েটা যে কোথায় গেল? না না, এতদিন পরে মেয়েটাকে ফিরে পেয়ে আর আমি হারাতে চাই না, আর আমি হারাতে চাই না। দাদা তুমি কোনো চিন্তা করো না, কলি কলি ওকে খুঁজতে গেছে, ও ঠিক ফিরে আসবে। তুমি ঘরে যাও দাদা, তুমি ঘরে যাও। আমি যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমি ভাবতে পারছি না এত রাত্রে মেয়েটা গেল কোথায়, কোথায় সে গেল। আমিও ভাবতে পারছি না আমি কি করব। আচ্ছা আপনারাই বলুন তো, দাদাকে মেরে দেবো, মেরে দেবো না বাঁচিয়ে রাখবো? কিন্তু যে ওই তিয়াশা, আচ্ছা আচ্ছা, ও আসল না নকল? ও কোথা থেকে এসেছে, কেন এসেছে, কিসের জন্য এসেছে? ও আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমি ভাবনার হাত থেকে বাঁচার জন্য একটাই পথ, একটাই পথ, বোতাম টিপো আর তোমাদের লাইভ গুলোকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো।